ডিসি মাসুদ ইচ্ছামতো একটা ছেলেকে পেটাচ্ছে। এরপর পেছন থেকে আরেকটা পুলিশ ছেলেটাকে পেছন দিয়ে টান দিয়ে ফেলে দিয়েছে। এরপর পুলিশের মুখোমুখি ওই ছেলেটি আ বিভিন্ন ধরনের কথা বলছে। পুলিশকে তার যে অধিকারের কথা বলছে, সে কেন সেখানে থাকতে পারবে না? পুলিশ তাকে কেন সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? এই সংক্রান্ত একটি ভিডিও বেশ তোলপাড় তৈরি করেছে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম সবাই শেয়ার করছে। ডিসি মাসুদ তাকে আ দেখেছি ঢাকায় তিনি আ এই ইন্টারিম গভর্নমেন্টের সময় সবচেয়ে স্পর্শকাতর এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যে জায়গাটি সেটি হলো রমনা জোন। সেখানেই মোটামুটি আমাদের সেক্রেটারিয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর শাহবাগ, মানে যেই অঞ্চলটাতে সবচেয়ে বেশি আন্দোলনরত আ বিষয়গুলি থাকে সেটাই হলো রমনা জোন এবং সেই রমনা জোনের ডিসি হলেন ডিসি মাসুদ আলম। তিনি কিভাবে ইন্টারিম সরকারের আমলে প্রত্যেকটা আন্দোলনকে নিয়ন্ত্রণ করেছে পুলিশের জায়গা থেকে এবং কোনো ধরনের হতাহত, মানে কিছুটা হলেও ধাক্কাধাক্কি করতে গেলে তো কিছুটা হলেও আহতের জায়গা তৈরি হয়, আহতের একটা পরিবেশ তৈরি হয়। সেখানে পুলিশও বহুবার আহত হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন উপলক্ষে যখন আ আন্দোলনকারীরা সেখানে বিশেষ করে শাহবাগ অঞ্চলে যখনই আন্দোলন ডাক দিয়েছে, সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে, মুখোমুখি অবস্থা। কিন্তু কোনো গুলি করে কোনো আন্দোলনকারীকে আ মেরে ফেলার যে সংস্কৃতি আমরা গত ১৭ বছর দেখেছিলাম, এই ধরনের কোনো ঘটনা আমরা দেখিনি অন্ততপক্ষে গত ১.৫ বছর যে ইন্টারিম সরকার সরকারে ছিল, পাওয়ারে ছিল। তখন ওই এলাকার পুলিশের মুখ্য ভূমিকা পালন করেছিলেন ডিসি মাসুদ। তার নিয়ন্ত্রণে পুরো পুলিশ ছিল সেখানকার। তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা তো কখনোই দেখিনি এমন কোনো পর্যায়ে তৈরি হতে যেখানে মানুষের জীবনহানি হয়েছে এমন কোনো কারণে। কিন্তু ধাক্কাধাক্কি হয়েছে বিভিন্ন সময় দেখেছি। এর কারণ রয়েছে। কারণ হলো আসলে বল প্রয়োগ করতে গেলে এরকম কিছু হয়ে থাকতো। কিন্তু প্রশ্ন হলো যে আজকে যে ভিডিওটি দেখলাম যে রমনা পার্কে একটা ছেলেকে কিভাবে পুলিশ পেছন দিয়ে টান দিয়ে ফেলে দিয়েছে, এই নিয়ে আমরা খুব সমালোচনা করছি ডিসি মাসুদ আলমের এবং পুলিশের। কিন্তু ঘটনাটি আমি যখন দেখলাম, আমি ডিসি মাসুদ সাহেবকে কল দিয়েছিলাম। কল দিয়ে আমি যতটুকু বুঝলাম এবং ওই ভিডিও থেকে যতটুকু আমি দেখতে পেলাম, এই সবকিছু মিলে আমার বিশ্লেষণটা আমি একটু বলতে চাই। দেখেন, সেখানে ঘটনাটা একটু বলে রাখি। ঘটনাটা যে কারণে হয়েছে এবং এর পেছনের আ যে বিষয়গুলো আমরা দেখিনি ভিডিওতে, সেটিও আমি বলে দিচ্ছি আপনাদের কাছে। কারণ হলো যেটি ডিসি মাসুদ আলম বলেছে, সাংবাদিকরাও সেখানে ছিল। সেখানে আমারও একজন পরিচিত সাংবাদিকও ছিল। যতটুকু জানতে পেরেছি সেখানে অলরেডি নিষিদ্ধ করা আছে সরকারের পক্ষ থেকে যে আমরা আ রাত ৮ঃ০০-৯ঃ০০ পর যেসব জায়গায় স্পর্শকাতর, যেখানে বিভিন্ন ধরনের অপকর্ম, অসামাজিক কার্যকলাপ হয়, ওইসব অঞ্চলে যেন কোনোভাবেই লোক সমাগম না থাকে রাত ৯টার পরে। এটি একটি সরকারি নির্দেশনা এবং আপনাদের মনে রাখতে হবে যে কিছু জায়গা যেমন রমনা পার্ক, তারপরে ঢাকা ভার্সিটির আশপাশে কিছু অঞ্চল, আ বিভিন্ন জায়গায় রমনার বিভিন্ন জায়গায় আছে। এইসব জায়গাতে কিন্তু সত্যিকার অর্থেই অসামাজিক যে ভয়ঙ্কর কাজ হয় এবং আ মাদকদ্রব্য সেবন করবার জন্য উৎকৃষ্টতম স্থানগুলি হলো এবং রাতের সন্ধ্যার পর থেকেই এই কাজগুলি শুরু হয় ওইসব অঞ্চলে। এ তো বাস্তব সত্য কথা। এটার উপরে আমাদের ফেস দ্য পিপলও একটা এপিসোড করেছিল, একটা প্রতিবেদন তৈরি করেছিল। এই রমনা পার্কের এরিয়াতে যে মাদক সেবন করা হয় এটার উপরে। সেটিকে বন্ধ করতে হলে পুলিশের অবশ্যই একটা না একটা পরিকল্পিত ব্যবস্থা নিতে হয়। সরকারের একটা ব্যবস্থা নিতে হয়। আমরা না জেনে না শুনে হুট করে যখনই দেখি পুলিশের সাথে কোনো একটা অস্বস্তি হচ্ছে, সেখানে পুলিশকেই আমরা প্রশ্নবিদ্ধ করে কোণঠাসা করবার চেষ্টা করি। এটি আসলে আমাদের দৃষ্টিভঙ্গির একটা বদান্যতা আমি বলব। যে বদান্যতাটা আমাদেরকে আসলে আ আ আমাদেরকে খুব খারাপ দিকেই নিয়ে যাচ্ছে। আমরা পুলিশের বিপক্ষে যদি পুলিশ কোনো খারাপ কাজ করে, ডেফিনিটলি পুলিশের আ আমরা সমালোচনা করব যে আমাদের দৃষ্টিভঙ্গির যে বদান্যতাটা যে আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আমরা যেকোনো বিষয়কেই নিজেদের পক্ষে এস্টাবলিশ করবার যে চেষ্টা চালাই পুলিশের পক্ষে, সেই জায়গাতে আমাদেরকে একটু পরিবর্তন আনতে হবে। দ্বিতীয়ত হলো ঘটনাটি যেটি হয়েছে সেটি ওই ছেলেটা যে ছেলের সাথে ধস্তাধস্তি হয়েছে, মুখোমুখি কথা কাটাকাটি হয়েছে জনাব মাসুদ আলমের সাথে, সেই ছেলেটি সেখানে ৯টা-১০টার পরে সেখানে তার সাঙ্গপাঙ্গ নিয়ে বা তার সঙ্গীজনকে নিয়ে সেখানে বসা ছিল ওই রমনা পার্কে বা ঘোরাঘুরি করছিল। তখন তাকে বলা হয়েছিল যে, "এখানে তো নিষেধ করা আছে আপনার এখানে ৯টার পর। তারপরে এখানে আসলেন কেন?" সেখানে ঢাকা ভার্সিটির কিছু শিক্ষার্থীও ছিল। তারা আশপাশে তাদের ব্যাপারেও বলেছে, আমি আর সেটা বলতে চাই না। আশপাশে সেখানে মাদক দ্রব্য সেবন কাজ চলছিল। তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে
এই ভদ্রলোকদেরকে, এই শিক্ষার্থীদেরকে সরানোর চেষ্টা করেছে। সেখানে এই যার সাথে তর্ক বিতর্ক হয়েছে সে তার অধিকার নিয়ে কথা বলেছে যে, "আমি আমার এখানে হাঁটবো, চলবো, এখানে আপনি মানা করার কে?" দেখুন, আপনারা যারা বিদেশে থাকেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা ম্যাক্সিমাম, কারণ আমরা জানি আমার ভিডিওগুলি বেশিরভাগ প্রবাসীরা দেখেন। আপনারা বলুন তো, পৃথিবীর যেসব দেশে আপনারা আছেন, পুলিশের কোনো একটা কথা বলবার পর দ্বিতীয়বার আপনারা অধিকার নিয়ে কখনো এ কথা বলতে পারছেন যে, "আমি এখানে থাকবো, তুমি বলার কে?" এটা যদি বলতে পারেন, কেউ বলছেন কোনো দেশে, ইউরোপ, আমেরিকায়, কানাডা থেকে শুরু করে যে যেখানে আছেন, কেউ যদি বলার ওই সাহস পেয়ে মানে আপনারা পেয়েছেন, পুলিশের বিপরীতে মিডল ইস্ট থেকে শুরু করে সব জায়গাতে পুলিশ বলেছে যে, "এখান থেকে যাও", আর আপনারা বলছেন, "না, যাব না।" এই টাইপের কথা কেউ কি বলতে পারছেন? যদি বলতে পারেন, আমাকে দয়া করে নিচে লিখবেন, কমেন্ট লিখবেন। আমি তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তার কাছে ক্ষমা চাইব। আরে ভাই, পুলিশ নিজস্ব কোনো, নিজের পছন্দের কোনো কাজ করবার কোনো প্রয়োজন আছে পুলিশের? পুলিশ তো জনগণের ভালোর জন্য, ১০ জনের ভালোর জন্য একজন যদি খারাপ কিছু করে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে পুলিশের সেই শক্তি এবং সেই আইনানুগ নির্দেশনা, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ১০ জনের ভালোর জন্য তুমি যদি ১ জন ২ জনকে সেখানে কোনো বল প্রয়োগও করতে হয়, সেটা তুমি করবে। এ কারণে তো পুলিশ। এ কারণ আর নাহলে তো আমি আপনি করতাম। হ্যাঁ? সরকার যা ইনস্ট্রাকশন দেবে সেটাকে, সেই আইনকে, আ আইন-শৃঙ্খলাকে রক্ষা করবার দায়িত্ব তো পুলিশ রয়েছে। কেন তাদেরকে আইন-শৃঙ্খলা রক্ষা করার বাহিনী বলা হয়? আমি আইন-শৃঙ্খলাকে রক্ষা করার কথা বলব, আর যারা দায়িত্বে আছে তারা দায়িত্ব পালন করতে গেলেই যত ধরনের সমালোচনা শুনতে হবে তাদের। হোয়াই ভাই? আমরা বাংলাদেশিরাই কি খুব বেশি একদম পুরোপুরি আ গণতন্ত্র আর মানবাধিকার চর্চাতে সবচেয়ে বেশি এগিয়ে আছি? বলবার সুযোগ আছে? কানাডা, আমেরিকাতে আমেরিকান পুলিশদের সামনে একটু ঘাটতারামি করে কোনো একটা কথা বলবার সাহস কোনো আছে কি জিজ্ঞাসা করুন তো বাংলাদেশে যারা আছে। কানাডার কোনো পুলিশের নাম শুনলে তো সবাই মানে পেশাব করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তবে ওই ফ্যাসিস্ট আমলে যেটা হয়েছে যে মানুষকে গুম করে নিয়ে মেরে ফেলা, এরপর ব্রাশ ফায়ার কি বলে এটাকে? আম আ আপনার ক্রস ফায়ার করা এসে ইত্যাদি, ইত্যাদি। এগুলি বিদেশি বা উন্নত রাষ্ট্রগুলিতে এগুলি কেউ কোনো পুলিশ করেও না। যে কারণে মানুষের সাথে পুলিশের ওই ধরনের সম্পর্ক, খারাপ সম্পর্ক নাই। পুলিশ অপরাধ করে না বলেই বিদেশি পুলিশদেরকে ভয় পায় মানুষ। আমাদের দেশে পুলিশরা বিগত আমলে অপরাধ করেছিল বলেই মানুষের ভয় কমে গেছে। পুলিশকে মানুষের শত্রু হিসেবে দেখা শুরু করেছিল। এখন তো পরিবর্তন হয়েছে। এখন যেসব কারণে পুলিশ আপনার পুরো বল প্রয়োগ করবার চেষ্টা করছে, সে কারণটা কতটা বৈধ, এটি আপনাকে দেখতে হবে। কতটা আমার সমাজের জন্য স অ কার্যকর বা সমাজের জন্য প্রয়োজন, সেটি আপনাকে দেখতে হবে। কতটা আমার দেশে আইনশৃঙ্খলার রক্ষার জন্য প্রয়োজন, সেগুলি আপনাকে দেখতে হবে। সেটা যদি হয় যে আমার দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, আমার ব্যক্তিগত ব্যক্তির জন্য যদি নিরাপত্তার কারণ হয়, অবশ্যই আপনাকে পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশকে তার জায়গায় ফিরে আসবার জন্য তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে। নাহলে পুলিশকে আপনি হেয় করে কথা বললে আপনি একদম মহারাজা, আপনি খুব একটা বিশাল মানুষ হয়ে গেলেন, এই চিন্তা চেতনা বাদ দিন। প্লিজ, আমরা সবাই পরিবর্তন হতে চাই। পুলিশ আমাদের বাহিরের কেউ না। পোশাকের ভেতরে পুলিশ একজন মানুষ। আর ডিসি মাসুদকে আমি ব্যক্তিগতভাবে খুব মহামান্বিত করতে চাই না। তবে এটা তো ঠিক, এই ভদ্রলোক গত ১.৫ বছর ইন্টারিম সরকার আমলে যতগুলি আন্দোলন সেখানে হয়েছিল রমনা জোনে, সে ব্যক্তিগতভাবে কোনো ধরনের আ মানে গোলাগুলির ঘটনাকে এড়িয়ে যেভাবে তিনি সবকিছুকেই নিয়ন্ত্রণ করেছেন, অথবা সবকিছুকে সমাধানের জন্য ব্যক্তিগতভাবেও যেভাবে উদ্যোগী হয়ে কাজ করেছেন, এটি আসলে ভয়ংকরভাবে প্রশংসার যোগ্য। আমি তার প্রশংসা করি এবং আমি মনে করি যে সরকার যে আমাদের নিরাপত্তা বিধানের জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করবার আ যে প্রক্রিয়া শুরু করেছে, এটিকে সমর্থন দিয়ে আমরা আগে দেখা উচিত। আমরা কথায়, কথায় সরকারকে পছন্দ করি না, তাই বলে সরকারের যেকোনো ধরনের নির্দেশনা মানব না, এটিও কিন্তু অপরাধ। আইনের চোখে ভয়ংকর অপরাধ। এটি না করি। আমরা সরকারের যেকোনো ধরনের নির্দেশনাকে আমরা পুলিশেরকে সহযোগিতা করে আমরা চাই, সন্ধ্যার পর কেন একটা অন্ততপক্ষে শুরুটা করুক। এই বিষয়গুলি একটু নিয়ন্ত্রণে আসুক। এরপর আপনারা সারারাত ঘুরেন। আপনারা এখন অন্ততপক্ষে এই যে অভিযোগগুলো রয়েছে, যে অপরাধপ্রবণ কাজগুলি রয়েছে, এগুলিকে আগে নিয়ন্ত্রণ করুক। একটা চলাফেরা করবার মতো, রাত পর্যন্ত চলাফেরা করার মতো একটা পরিবেশ তৈরি করুক আগে পুলিশ। এরপর আপনারা বের হন। এখন তো একটা যেহেতু ঘোষণা এসছে যে আমরা এই অপরাধগুলিকে নিয়ন্ত্রণ করতে চাই, সুতরাং এটার জন্য তো তাদের একটা কার্যক্রম পরিচালিত করতে হবে। এটার জন্য আপনি বাধা হয়ে দাঁড়াতে পারেন না। এই সময়টাতে আপনি আমাদের অবশ্যই পুলিশকে সহযোগিতা করে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে গিয়ে আমরা পরিবেশ হোক, আমরা আমাদের মতো করে একদম গণতান্ত্রিক, একদম বিশাল
আ আ কি বলা যায় এটাকে? একবার মানবাধিকার নিয়ে আমরা কথা বলার সুযোগ হবে। তখন বলবেন। কিন্তু কথায়, কথায় পুলিশের সাথে ইয়ে হয়ে আমরা পুলিশকে হেয় করবার, ছোট করে দেখবার যে দৃষ্টিভঙ্গি, এটাকেও পরিবর্তন করতে হবে প্লিজ। সবাইকে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ, আমরা পুলিশ ঠিক থাকলে আমরা শক্তিশালী হব, সমাজ ঠিক থাকবে। অবশ্যই খারাপ পুলিশ যারা রয়েছে তাদের ব্যাপারে ইনফরমেশন দিবেন। আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা যারা তাদের ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। এমন কোনো পুলিশ যেটা মানবতার বিরুদ্ধে গিয়ে কাজ করবে এবং তাদের নির্দেশিত কোনো ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে কাজ করবে, তাদেরকে উদাহরণ তৈরি করবার মতো শাস্তিও তাদের ভোগ করতে হবে। এ ব্যাপারে ইতিমধ্যে ২৪ মানুষ দেখিয়ে দিয়েছে, সামনেও দেখাবে যদি কোনো পুলিশ এমন কোনো ধরনের কাজ করে। সে ব্যাপারে আমরা সোচ্চার থাকবো নিঃসন্দেহে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।